আগের ক্লাসে আমরা কতগুলি সিম্পল সি প্রোগ্রাম দেখেছিলাম। আজকে আমরা সি প্রোগ্রামের বিভিন্ন কম্পোনেন্টগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব। অর্থাৎ সি প্রোগ্রামে যে সমস্ত আমরা স্টেটমেন্টগুলো লিখেছিলাম তার কোন স্টেটমেন্টটা কি বোঝায় বা কোনটার পারপাস কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রোগ্রামের প্রথমেই আমরা লিখেছিলাম হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এই হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ কি? এটা হচ্ছে একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভ। তাহলে প্রি প্রসেসর কি? প্রি প্রসেসর কথাটার অর্থ কি? প্রি প্রসেসর অর্থাৎ প্রি মানে পূর্বে, যেটা প্রসেসের পূর্বে এক্সিকিউশন করে সেটা কি বলা হচ্ছে? প্রি প্রসেসর। তার মানে প্রি প্রসেসর মানে হচ্ছে যেটা কম্পাইলেশন, অ্যাকচুয়াল কম্পাইলেশনের আগেই কাজ সম্পন্ন হয়, যার কাজ, সেটা কি বলা হচ্ছে? প্রি প্রসেসর। এখন এই প্রি প্রসেসর লিখতে গেলে বেসিক্যালি কি হয় না, হ্যাশ সিম্বলটা দেওয়া হয় এবং এর কাজ হচ্ছে কি, এই যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তার মানে এই জায়গাটায় এই stdio ডট এইচ ফাইলের যা কন্টেন্ট এখানটায় রিপ্লেস হয়ে যায়। মানে প্রিপ্রসেসর বেসিক্যালি কি করে? ফাইল ইনক্লুশন করে বা কোড সাবস্টিটিউশন করে। আমরা যদিও প্রিপ্রসেসরের আরও বেশ কিছু কাজ পরবর্তীকালে যখন আমরা ডিটেলসে প্রিপ্রসেসর পড়ব তখন আমরা দেখব আরও বিভিন্ন কাজ। তার মানে আমরা আপাতত বলতে পারি হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এটা একটা প্রিপ্রসেসর, যার কাজ হচ্ছে এই stdio ডট এইচ যে ফাইলটা রয়েছে তার কন্টেন্টটাকে এখানে রিপ্লেস করে দেওয়া বা ইনক্লুড করা। তারপরে আমরা কি তো এই stdio ডট এইচ কি? stdio ডট এইচ হচ্ছে একটা হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। হেডার ফাইল কি? হেডার ফাইল বলছে আমরা যে সমস্ত ফাংশনস ইউজ করছি, যেমন আমরা দেখেছি প্রিন্টএফ, স্ক্যানএফ বা গেটসিএইচ, এই সমস্ত ফাংশন, প্রিন্টএফের কাজ যে স্ক্রিনে ডিসপ্লে করা বা স্ক্যানএফের কাজ যে স্ট্যান্ডার্ড ইনপুট থেকে রিড করা, এইগুলো ডিফাইন করা আছে হেডার ফাইলে। তাহলে মানে হেডার ফাইল হচ্ছে এমন একটা স্পেশাল কাইন্ড অফ ফাইল যার এক্সটেনশন হচ্ছে ডট এইচ এবং যার মধ্যে কি থাকে না, লাইব্রেরি ফাংশন বা কিছু প্রিডিফাইন ফাংশন ওখানে ডিফাইন করা থাকে, যেই ফাংশনসগুলোকে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করে থাকি। আমরা যখন যে লাইব্রেরি ফাংশন ইউজ করব তার করসপন্ডিং যে হেডার ফাইল আছে সেই হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করতে হবে। stdio ডট এইচ ছাড়া আরও অনেক হেডার ফাইল সি এর মধ্যে রয়েছে, যেগুলো আমরা পরবর্তীকালে প্রোগ্রাম করতে করতে আমাদের প্রয়োজন পড়বে এবং আমরা সেই তার ফাংশন ইউজ করলে তার হেডার ফাইলকেও ইনক্লুড করব। এখানে কয়েকটি হেডার ফাইলের নাম জাস্ট দেখানো হলো, ম্যাথ ডট এইচ, std lib ডট এইচ, স্ট্রিং ডট এইচ, অ্যালক ডট এইচ, এছাড়া আরও অনেক হেডার ফাইল রয়েছে। পরবর্তী স্টেটমেন্ট ছিল ভয়েড মেন। তো মেন কি? আমরা অ্যালগোরিদমের ক্ষেত্রে দেখেছিলাম অ্যালগোরিদম স্টার্ট করতে গেলে আমরা বিগিন আর শেষ করতে গিয়ে এন্ড লিখছি বা স্টেপ 1 স্টেপ 2 করে গিয়ে আপ টু হয়তো যে লাস্ট স্টেপ পর্যন্ত লিখছি। তার মানে অ্যালগোরিদমের যে শুরু আর শেষটা আমি বোঝাচ্ছিলাম, ঠিক একই রকমভাবে সি প্রোগ্রামের প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে কোথা থেকে আর এন্ড হবে কোথা থেকে সেটার জন্যই হচ্ছে মেন ফাংশন। প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেন ফাংশন থাকবেই, একটাই মেন ফাংশন থাকবে এবং সেই ফাংশনটা কি হবে না, তার যে প্রথম স্টেটমেন্ট সেখান থেকেই হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে এবং মেন ফাংশনের লাস্ট স্টেটমেন্ট এক্সিকিউট হওয়া মানেই হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশনও টার্মিনেট করবে। তার মানে এন্টায়ার প্রোগ্রাম এক্সিকিউশনটাকে কন্ট্রোলই করে হচ্ছে মেন ফাংশন। আর মেনের আগে এখানে কেন ভয়েড লিখেছি সেটা আমরা পরে যখন ফাংশনের চ্যাপ্টার পড়বো তখন আমরা দেখব। মেনের ভিতর প্রথম যে কাজ করেছিলাম সেটা হচ্ছে কি ইন্ট পি বা ইন্ট সাইড এরিয়া এইভাবে লিখেছিলাম। এটা কি? এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করেছিলাম, যার মধ্যে ইন্ট হচ্ছে ডেটা টাইপ আর পি হচ্ছে একটা ভেরিয়েবল। প্রথমেই আমরা জানবো ভেরিয়েবল কি। এখানে আমরা একটা বটল নিয়েছি, এই বটলের মধ্যে আমরা জল রাখতে পারি, দুধ রাখতে পারি, সফট ড্রিঙ্কস রাখতে পারি। তার মানে বটল হচ্ছে কি একটা কন্টেনার যার মধ্যে আমরা কিছু ভ্যালু রাখছি। ঠিক একই রকম ভাবে ভেরিয়েবল হচ্ছে তাই, ভেরিয়েবল হচ্ছে একটা বোতলের মতন কন্টেনার আর ওর ভিতরে যেটা রাখছি, যখন জল রাখছি তখন জল, যখন মিল্ক রাখছি মিল্ক, তখন সেইটা হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালু। তার মানে ভেরিয়েবল অনেকটা একটা কন্টেনারের মতন যার মধ্যে আমরা কিছু ভ্যালু রাখতে পারি এবং প্রয়োজনে সেই ভ্যালুটাকে আমরা আপডেটও করতে পারি। তো ভেরিয়েবল কিভাবে কাজ করে? আমরা এটা একটা কম্পিউটার প্রাইমারি মেমোরির কথা যদি ভাবি, যে কম্পিউটারে যে মেমোরি রয়েছে তার ব্লকগুলোকে এরকম তার একটা অ্যাড্রেস দিয়েছি,
2000 থেকে স্টার্ট করেছি। যখন আমরা লিখছি ইন্টিজার পি, তখন কম্পাইলার কি করছে, এই মেমোরি থেকে দুটো ব্লককে রিজার্ভ করছে। এখন এটা যেহেতু পিটা ইন্টিজার লিখেছি, সেই জন্য এটা হচ্ছে দুটো সাইজকে রিজার্ভ করছে। যদি এটা ফ্লোট হতো তাহলে চারটে ব্লককে রিজার্ভ করতো। এইগুলো আমরা ডিটেলসে পড়বো ডেটা টাইপের পড়ার সময়। তার মানে যখন আমরা ইন্ট পি লিখলাম, কম্পাইলার প্রথমে কি করলো, দুটো ব্লককে রিজার্ভ করলো, করে সেই জায়গাটার নাম দিল পি। এবার যখন আমরা এর মধ্যে একটা ভ্যালু রাখছি পি ইকুয়ালস টু 20, তাহলে ওই যে দুটো ব্লক রিজার্ভ হলো, সেই দুটো রিজার্ভ ব্লকের মধ্যে ভ্যালু রাখলো 20, সেট হলো 20। এইবার আমরা এই ভ্যালুটাকে প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারি, এখানে নতুন ভ্যালু দিতে পারি, আবার এইটার থেকে রিট্রিভ করে ভ্যালুটা রিডও করতে পারি। তাহলে ভেরিয়েবল কি, ভেরিয়েবল ইজ নাথিং বাট একটা স্টোরেজ এরিয়া, যার একটা আমরা নাম দিয়েছি, এবং আমরা আমাদের প্রয়োজনে সেই ভ্যালুটাকে আপডেট করতে পারি, রিট্রিভ করতে পারি, রিড করতে পারি, বা ওখানে আবার নতুন ভ্যালু রাইটও করতে পারি। এবার বলছে ভেরিয়েবলকে ইউজ করতে গেলে অবশ্যই তাকে ডিক্লেয়ার করতে হবে। তার আগে, ভেরিয়েবল ইউজের আগে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। এবং সি বলছে যখন তুমি ভেরিয়েবলকে ইউজ করবে, সেই ভেরিয়েবলটাকে ফাংশনের প্রথমেই ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমাদেরকে কি জানতে হবে, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে থাকে, বা ভেরিয়েবল ডিক্লারেশন। তো ভেরিয়েবল ডিক্লারেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলারকে জানানো ওই ভেরিয়েবলের প্রপার্টিজ সম্পর্কে। কি প্রপার্টিজ না, একটা হচ্ছে নেম অফ দ্য ভেরিয়েবল, ভেরিয়েবলটার নাম কি, সাইজ অফ দ্য ভেরিয়েবল অর্থাৎ মেমোরিতে ওই ভেরিয়েবলটার জন্য কতটা ডেটা স্টোর করবে, আর বিট প্যাটার্ন, ওই যে ভেরিয়েবলটা স্টোর হবে সেটা কোন বিট প্যাটার্নে স্টোর হবে, সেটা কম্পাইলারকে জানানো। তো এই নেম অফ দ্য ভেরিয়েবল মানে হচ্ছে ভেরিয়েবলের নাম, আর বাকি এই যে সাইজ অফ দ্য ভেরিয়েবল আর হাউ দ্য বিট প্যাটার্ন স্টোরড, এই দুটো মিলেই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা টাইপ। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে নেম অফ দ্য ভেরিয়েবল। যেমন আমরা লিখছি ইন্টিজার পি, যেখানে পি হচ্ছে ভেরিয়েবলের নেম। যদি লিখি ইন্টিজার সাইড, তাহলে সাইড হচ্ছে ভেরিয়েবল নেম। যদি লিখি ইন্টিজার এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে ভেরিয়েবল নেম। তো এরকমই ভেরিয়েবল নেম এজ, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল নেম। এজ 2, এটাও একটা ভ্যালিড ভেরিয়েবল নেম। কিন্তু যদি লিখি 2 এজ, এটা কিন্তু আর ভ্যালিড ভেরিয়েবল হচ্ছে না, ইনভ্যালিড হচ্ছে। তার মানে আমাদের ভেরিয়েবল নেমস দিতে গেলে কিছু রুলস মেনটেন করতে হবে বা মাথায় রাখতে হবে। কি না, ভেরিয়েবলে অ্যালফাবেট, ডিজিট এবং আন্ডারস্কোর ইউজ করা যায়। একমাত্র সিম্বল আন্ডারস্কোর স্পেশাল সিম্বল, এটা ইউজ করা যায়, অন্য কোনো স্পেশাল সিম্বল ইউজ করা যায় না। বেসিক্যালি ভেরিয়েবল স্টার্ট উইথ এ লেটার, তবে কিছু কিছু সিস্টেম আন্ডারস্কোর দিয়েও অ্যালাউ করে। আর ভেরিয়েবলের নেম, ভেরিয়েবল হচ্ছে আপার কেস, সি এর ক্ষেত্রে বেসিক্যালি আপার কেস আর লোয়ার কেস হচ্ছে সিগনিফিকেন্ট। মানে আপার কেসের একটা ভেরিয়েবল আর লোয়ার কেসের একটা ভেরিয়েবল, দুটো আলাদা ভেরিয়েবল। যদি আমরা লিখি ক্যাপিটাল এ একটা ভেরিয়েবল আর যদি লিখি স্মল এ একটা ভেরিয়েবল, তাহলে দুটো কিন্তু আলাদা ভেরিয়েবল। আর ভেরিয়েবল নেম কখনোই কিওয়ার্ড হবে না। তাহলে ভেরিয়েবল নেম দিতে গেলে মাথায় রাখতে হবে সেটা যেন কিওয়ার্ড না হয়। তাহলে এবার আমাদের কি জানতে হবে, কিওয়ার্ড কি, হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে কিছু ওয়ার্ড আছে যাদের কাজ অলরেডি কম্পাইলারের মধ্যে প্রিডিফাইন করা থাকে, এবং সেইগুলোকে কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড বলা হয়। তার মানে কিছু ওয়ার্ড আছে সি এর কম্পাইলারের মধ্যে অলরেডি তাদের কাজগুলোকে ডিফাইন করা থাকে, যেগুলোকে আমরা আমাদের প্রয়োজনে ইউজ করে থাকি, সেগুলোকে আমরা রিডিফাইন করতে পারি না। তাদের কি বলা হচ্ছে কিওয়ার্ড। এরকম 32 কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমরা কখনোই ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়লাম, পরের ক্লাসে এর বাকি কম্পোনেন্ট সম্পর্কে আরো ডিটেলসে পড়ব। আশা করি অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।